ব্যাংক ডাকাতি করে পালিয়ে আসা 4 জন অপরাধী আশ্রয় নেয় জঙ্গলের ভেতরে এক পুরনো বাড়িতে। ভেবেছিল এখানেই নিরাপদ থাকবে, কিন্তু তারা জানতো না যে বাড়িটাকে তারা লুকানোর জায়গা ভেবেছিল সেটাই তাদের শেষ গন্তব্য। কারণ এই বাড়িতে আছে এমন কিছু যা মানুষের নয়, আর যেখানেই তারা যাবে সেখানেই মৃত্যু তাদের পিছু নেবে। আজকের মুভির শেষের টুইস্টটা এমন, দেখার পর এক মুহূর্তের জন্য মাথা কাজ করবে না, কারণ এই গল্পটা শেষ হলেও প্রশ্নটা থেকে যাবে আপনার ভেতরেই। তাহলে চলুন জেনে নেই অল দ্য ডেভিলস আর হেয়ার মুভির পেছনের সেই অন্ধকার রহস্য। মুভির শুরুতেই রনি ব্ল্যাক নামের একজন ব্যক্তিকে দেখানো হয়, যে কিনা হ্যারল্ড নামের একটি ব্যক্তির সাথে দেখা করতে যায়। তারা আসলে একটি ভয়ঙ্কর ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছিল। এই হ্যারল্ডই হচ্ছে পুরো ডাকাতির মাস্টার মাইন্ড, কিন্তু তার উপরও একজন বস রয়েছে, মিস্টার রেনল্ড, কিন্তু কেউ তাকে দেখেনি। তিনি রনিকে বলেন সবকিছু নির্দিষ্ট নিয়মে চলবে, কোনো ভুল করা যাবে না, আর কাজ শেষে নির্দিষ্ট জায়গায় গিয়ে 1 সপ্তাহ লুকিয়ে থাকতে হবে। এই ডাকাতির জন্য হ্যারল্ড রনির সাথে আরও 3 জন লোককে যোগ করে। তারা হচ্ছে গ্রেডি, রয়েস ও নাম্বার। বন্ধুরা, মূল গল্পে যাওয়ার আগে চলুন তাদের অতীত সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক, কারণ সেই অতীত তাদেরকে আজকের সিদ্ধান্তকে পথ দেখাবে আর ঝুঁকিপূর্ণ পরিকল্পনার ছক তৈরি করবে। রনি হচ্ছে এই দলের সবচেয়ে বয়স্ক ও অভিজ্ঞ অপরাধী। সে প্রথমে একজন পেশাদার গাড়ি চালক ছিল, পরে অপরাধ জগতে জড়িয়ে পড়ে। তার একটি সুন্দর পরিবারও ছিল, কিন্তু লোভ আর ভুল সিদ্ধান্তের কারণে তার স্ত্রী ও সন্তান তাকে ছেড়ে দেয়। সে সবসময় বলে এই কাজটাই আমার শেষ কাজ, কিন্তু শেষ হয় না কখনো। গ্রেডি আবেগপ্রবণ, অস্থির ও সহজেই উত্তেজিত হয়ে যায়। ছোটবেলা থেকেই দারিদ্র্য ও কঠোর পরিবেশে বড় হয়েছে। মনে করে ডাকাতি করলে জীবনের সব অন্যায় আর কষ্ট কিছুটা মুছে যাবে। এরপর রয়েস একসময় সৈনিক ছিল, যুদ্ধের অভিজ্ঞতা আছে। যুদ্ধের ভয়াবহতা ও মানসিক ট্রমা তাকে মানুষের সাথে সম্পর্ক গড়তে দেয় না। ভেতরে ভয় ও হিংসার কারণে ক্রমশ সন্দেহ জন্মায়। মনে হয় চারপাশের সবাই তার বিরুদ্ধে। এবং সবশেষের নাম্বার হিসাবে পাকা, কিন্তু নৈতিকভাবে পচে গেছে। তার হিসাব শুধু তার লাভের। এবার চলুন মূল গল্পে যাওয়া যাক। প্ল্যান অনুযায়ী রনি, গ্রেডি এবং রয়েস একটি ব্যাংক ডাকাতি করতে চলে যায়। ব্যাংকে ঢুকে প্রথমে তারা ব্যাংকের সব স্টাফদের হাত বেঁধে মাথায় মাস্ক পরিয়ে দেয়। রয়েস ব্যাগে টাকা তুলতে থাকে, কিন্তু গ্রেডি অযথাই ব্যাংকের স্টাফদের মারতে শুরু করে। তোমাদের তো আগেই বলেছিলাম, গ্রেডি সহজেই উত্তেজিত হয়ে যায়। তখনই পাশের রুম থেকে একটি শব্দ ভেসে আসে, তাই রনি গ্রেডিকে গিয়ে চেক করে আসতে বলে। গ্রেডি গিয়ে দেখে একজন স্টাফ 911-এ কল করে সাহায্য চাচ্ছিল, তাই সে রেগে গিয়ে সেই ফোনটি দিয়েই লোকটিকে আঘাত করতে শুরু করে। ততক্ষণে রনি সেখানে চলে আসে। লোকটিকে এমন নির্মমভাবে মেরে ফেলতে দেখে রনি গ্রেডির ওপর রেগে গিয়ে গ্রেডিকে একটি ঘুষি মারে আর তাকে সাবধান করে দেয়। আসলে রনি চাইছিল খুবই পারফেক্টলি ভাবে এই ডাকাতিটা করতে, কোনো রকম খুনাখুনি বা ঝামেলা সে চাইছিল না। এদিকে রয়েসের সমস্ত টাকা ব্যাগে ঢুকানো হয়ে গেলে তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। রয়েস গাড়ি ড্রাইভ করছিল। যাওয়ার সময় পথে তারা দ্রুত গতিতে পুলিশের গাড়ি সেই ব্যাংকের দিকে যেতে দেখে। পুলিশ দেখে রয়েস একটু ঘাবড়ে যায়। রনি তখন বলে, ভয় পেও না, স্বাভাবিকভাবে গাড়ি চালাও। 2টো পুলিশের গাড়ি অতিক্রম করে ফেলেছে, আর একটি গাড়ি যাবে, তারপর আর সমস্যা নেই। রয়েস তখন বলে, তুমি কিভাবে জানো এসব? রনি বলে, অনেক বছর ধরে এইসব কাজ করছি, তাই এইসব কিছু আমি আগেও বহুবার দেখেছি। রয়েস ভয়ে খুবই উত্তেজিত হয়েছিল। এসব কথা বলার সময় হঠাৎই তাদের গাড়ির সামনে একজন ব্যক্তি চলে আসে, আর সাথে সাথেই তাদের গাড়ির নিচে চাপা পড়ে যায়। রনি বের হয়ে দেখে রয়েসকে দ্রুত গাড়ি স্টার্ট দিতে বলে। তারা সারা রাত গাড়ি ড্রাইভ করে একদম নির্জন একটি জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে তাদের জন্য অন্য একটি গাড়ি নিয়ে নাম্বার অপেক্ষা করছিল। তারা সেই গাড়িতে টাকার ব্যাগগুলো রাখে। গ্রেডি অস্ত্রগুলো গাড়িতে উঠালে নাম্বার বলে মিস্টার হ্যারল্ড এই পয়েন্ট থেকে কোনো অস্ত্র নিয়ে যেতে নিষেধ করেছেন। আর রনিও তার বসের আদেশ মতোই সবাইকে কাজ করতে বলে, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও গ্রেডি অস্ত্রগুলো রনিকে দিয়ে দেয়। গ্রেডি নাম্বারের পরিচয় জিজ্ঞেস করে। নাম্বার বলে, আমি তো একজন অ্যাকাউন্টিং, কোনোদিন অস্ত্র ছুঁয়েও দেখিনি। এরপর রনি অস্ত্রসহ ডাকাতি করার সময় ব্যবহৃত সব জামাকাপড় সেই গাড়িতে রাখে এবং গাড়িসহ আগুন ধরিয়ে দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। এরপর তারা নাম্বারের গাড়িতে করে লোকালের অনেক দূরে একটি নির্জন জায়গায় সেফ হাউসে গিয়ে পৌঁছায়। এখানে তাদের 7 দিন পর্যন্ত গা ঢাকা দিয়ে থাকতে হবে। তাদের বস আগে থেকেই 1 সপ্তাহের খাবারের ব্যবস্থা করে রেখেছিলেন। নাম্বার সবাইকে বলে মিস্টার রেনল্ডের আদেশ আসার আগ পর্যন্ত সবাইকে এখানেই থাকতে হবে।
যাই হয়ে যাক না কেন কেউ বাইরে বের হতে পারবে না। বাড়িতে ঢুকেই রয়েস একটি বিদঘুটে গন্ধ পায়। বাড়িটির পরিবেশ তাদের কারো কাছেই মোটেও ভালো লাগছিল না, কিন্তু তাদের এইখানে থাকা ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, এরপর নাম্বার সমস্ত টাকাগুলো গাড়ি থেকে বের করে উপরে তার রুমে নিয়ে যায়, আর গাড়ির চাবিটি একটি বক্সে করে গাড়ির ভিতরেই লুকিয়ে রাখে। বাড়িটিতে 3টি বেডরুম থাকায় রনি গ্রেড এবং রয়েসকে রুম শেয়ার করতে বলে। রয়েসের গ্রেডের সাথে রুম শেয়ারের ব্যাপারটা পছন্দ হয় না, কিন্তু বাধ্য হয়ে তাকে থাকতে হয়। এরপর রনি রাতের ডিনার তৈরি করে এবং রয়েসকে খেতে বলে, কিন্তু রয়েসকে বিরক্ত দেখাচ্ছে। তাই রনি তখন রয়েসকে বোঝানোর চেষ্টা করে, যা হয়েছে তা ভুলে যাও, এগুলো নিয়ে চিন্তা করলে শান্তিতে বাঁচতে পারবে না। কিন্তু রয়েস উল্টো রাগ দেখিয়ে বলে, যাই ঘটুক না কেন তার জন্য আমি প্রস্তুত আছি। মানসিক চাপ আর ভয়ে সে এমনটা করছিল, কিন্তু রনির বোঝানোর পরে সে কিছুটা স্বাভাবিক হয় এবং খাবার খায়। তখন আবার গ্রেডি সেখানে চলে আসে, বলে ডিনার করা হচ্ছে আর আমাকে কেউ ডাকেও নি। আসলে রনি গ্রেডির ওপর তখনও রেগেছিল সে লোকটিকে মেরে ফেলার জন্য। রনি বলে, তুমি আর আমি কখনো বন্ধু হতে পারবো না। ডাকাতির সময় যেই কাজগুলো তুমি করেছ সেগুলো অবশ্যই বসের কানে পৌঁছাবে, আর তোমার সাথে এটাই আমার শেষ কাজ। তাই আমি চাই তুমি আমার থেকে দূরেই থাকো। এদিকে নাম্বার গান ছেড়ে তার শরীরে ড্রাগ নিচ্ছিল। সবসময় নেশার মধ্যে ডুবে থাকে সে, কারোর সাথে তেমন মিশে না। সে যেন নিজের এক আলাদা নেশার জগতে বাস করে। সেফ হাউসে থাকা প্রথম দিন সকালবেলা রনি উঠে ঘরের কাজ করে, সেখানে থাকা শুকরকে খাবার দেয়। এদিকে রয়েসের অস্থিরতা যেন কম ছিলই না, তাই গ্রেড তাকে ড্রিঙ্কস করতে বলে। রয়েসও ড্রিঙ্ক করতে শুরু করে। এই জিনিসটা আবার রনির পছন্দ হয় না, তাই সে বলে এটা মোটেও ভালো জিনিস না। কিন্তু রয়েস এবং গ্রেড রনির কথায় পাত্তা দেয় না। গ্রেড তখন বলে, এই জায়গাটি আমার কাছে অভিশপ্ত মনে হচ্ছে, ঠিক গারভাগের মতো। এটা অনেক বছর আগের ঘটনা। সেই গ্রামের লোকজন তার সর্দারকে পছন্দ করত না, তাই গ্রামবাসীরা সবাই মিলে একদিন সর্দারকে মেরে ফেলে। কিন্তু পরের দিন সেই বৃদ্ধ সর্দারের আত্মা কবর থেকে উঠে গ্রামে ফিরে আসে। গ্রামবাসীদের বিশ্বাসঘাতকতা সর্দারকে প্রেতাত্মায় পরিণত করে। সর্দারের আত্মা সেই গ্রামবাসীদের অভিশাপ দেয়, আর তারপর থেকেই সেই গ্রামে কোনো পশু পাখিও দেখা যায় না। সেখানকার জমিতে কোনো ফসল হয় না। এভাবে ওই গ্রামটি একটি অভিশপ্ত গ্রামে পরিণত হয়, ঠিক আমাদের এই সেফ হাউজের মতো। তখন সেখানে হঠাৎ করে নাম্বার এসে বলে, এগুলো বানানো কাহিনী। রয়েস এবং গ্রেড হঠাৎ নাম্বারকে দেখে ভয় পেয়ে যায়। নাম্বার তখন বলে, ও সরি, আমি তোমাদের ভয় দেখাতে চাইনি। আসলে আমার পানির কলটি জ্যাম হয়ে গিয়েছে, তাই পানি খেতে এসেছিলাম। গ্রেড নাম্বারকে ড্রিঙ্ক অফার করে। সে ড্রিঙ্ক পান করে উপরে তার রুমে গিয়ে ব্যাংক থেকে ডাকাতি করা টাকাগুলো গুনতে শুরু করে। এভাবে একটি জনমানবহীন নির্জন জায়গায় বন্দি ঘরের মধ্যে তাদের দিন কাটতে থাকে। এরই মধ্যে 5 দিন পার হয়ে গিয়েছে। 6ষ্ঠ দিন রয়েস ওয়াশরুমে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যায়। মানে বুঝতেই তো পারছো, 2 নাম্বার কাজ সারার সময় টয়লেট ফ্লাশ করতে গিয়ে চেইন ছিঁড়ে যায়। চেইনটি ধরে টানাটানি করতে গিয়ে টয়লেটের ভেতর থেকে ময়লা পানিগুলো বাইরে আসতে শুরু করে। ওয়াশরুম উপরে থাকায় সিলিং বেয়ে সেই নোংরা পানিগুলো নিচের রুমে পড়তে থাকে। পুরো ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। গ্রেড কোনো মতে কিছুটা ঠিক করলেও পানি লিক হওয়া বন্ধ করতে পারেনি। এদিকে তাদের খাবারও প্রায় শেষ হয়ে গিয়েছে, তাই গ্রেড বলে, আমাদের নিজেদের টাকা নিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত। এই জনমানবহীন দুর্গন্ধ নোংরা জায়গায় এভাবে আর কিছুদিন আটকা থাকলে মানসিক রোগী হয়ে যাব। আর এখন তো খাবারও শেষ হয়ে গেছে, না খেয়েই মারা যেতে হবে। রয়েসও গ্রেডের সাথে একমত, কিন্তু রনি এবং নাম্বার বলে দেয় যে আমাদের মিস্টার রেনল্ডের আদেশের জন্য অপেক্ষা করতে হবে। 7ম দিন সকালে সেখানে একজন মেয়ে এসে উপস্থিত হয়। লোকালয়ের এত গভীরে কোনো গাড়ি ছাড়াই মেয়েটি এখানে কিভাবে আসলো, এটা ভেবে তারা একটু আশ্চর্য হয়। মেয়েটি তাদেরকে বলে, আমার নাম সি, আমাকে মিস্টার রেনল্ড পাঠিয়েছে আপনাদের খোঁজ নেয়ার জন্য। মেয়েটির ওপর গ্রেড খারাপ নজর দেয় এবং আজে বাজে মন্তব্য করতে থাকে। মেয়েটি কিছু না বলে খাবারের লিস্ট করে সেখান থেকে চলে যায়। রনি এসব দেখে গ্রেডের ওপর রেগে যায়, কারণ রনি চুরি ডাকাতি করলেও তার এইসব একদমই পছন্দ ছিল না। এভাবে আরও একটি দিন পার হয়ে যায়। গ্রেড তখন আবারও রনিকে টাকা নিয়ে এখান থেকে চলে যাওয়ার পরামর্শ দেয়। রনি তখনও রাজি না হওয়ায় গ্রেড তাকে উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে। তাই রনি গ্রেডকে মেরে একটি চেয়ারের সাথে বেঁধে দেয়। এই বিষয়ে জানাতে রনি নাম্বারের কাছে যায়।
কিন্তু নাম্বার নেশাগ্রস্ত থাকায় দরজা না খুলে রনির সাথে পরে কথা বলবে জানিয়ে দেয়। রনি ঘুমাতে যাওয়ার আগে রয়েসকে গ্রেডের ওপর নজর রাখতে বলে, আর এই সুযোগে গ্রেড রয়েসকে নানা রকম বুঝ দিয়ে তার দলে নিয়ে নেয়। এরপর রয়েস রনিকে গিয়ে হঠাৎ ডাকতে শুরু করে। রনি দ্রুত বাইরে আসার সাথে সাথেই গ্রেড রনিকে মেরে হাত বেঁধে ফেলে। তারপর গ্রেড বাইরে থেকে কুড়াল নিয়ে নাম্বারের রুমের দিকে আসতে থাকে। নাম্বার আবার জানালা দিয়ে সবকিছু দেখে ফেলে। গ্রেড কুড়াল দিয়ে দরজাটি ভেঙে ফেলতে চাইলে নাম্বার তার কাছে থাকা বন্দুকটি তাক করে। এখানে আমরা দেখতে পাই সে সবাইকে অস্ত্র আনতে নিষেধ করলেও নিজে লুকিয়ে ছোট্ট একটি অস্ত্র নিয়ে এসেছিল। গ্রেড দরজাটি ভেঙে ফেলতেই নাম্বার তাকে গুলি করে দেয়। তাই গ্রেড রেগে গিয়ে নাম্বারের হাতে কুড়াল দিয়ে আঘাত করে হাতটি কেটে ফেলে আর জিজ্ঞেস করতে থাকে গাড়ির চাবি কোথায় রেখেছ। নাম্বার বলে চাবিটি গাড়ির মধ্যে একটি বক্সে রাখা আছে। তখনই সেখানে রয়েস চলে আসে। নাম্বারের এই অবস্থা দেখে রয়েসও গ্রেডের ওপর রেগে যায়। গ্রেড তখন রয়েসকে বুঝ দিয়ে টাকার ব্যাগগুলো নিচে নামিয়ে আনতে বলে আর সে গাড়ির চাবি আনতে চলে যায়। তখন আমরা দেখতে পারি নাম্বার খুব অদ্ভুতভাবে হাসছিল। আসলে সে চাবি রাখার বক্স একটি ফাঁদ পেতে রেখেছিল, তাই বক্সটি খোলার সাথে সাথেই গ্রেডের আঙুল সেই ফাঁদে আটকে যায়। আর এটা ভেবেই নাম্বার হাসতে থাকে। রয়েস টাকাগুলো বের করার সময় গ্রেড পেছন দিয়ে এসে রয়েসের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। রয়েসের সাথেও সে বিশ্বাসঘাতকতা করল। টাকাগুলো সে একাই ভোগ করতে চাইছিল। ততক্ষণে রনির জ্ঞান ফিরে আসে। রনি গ্রেডের ওপর আক্রমণ করে দেয়। দুজনের মধ্যে প্রচণ্ড রকমের মারামারি হচ্ছিল। রনি গ্রেডের সাথে পেরে উঠছিল না। তখনই রয়েস পেছন থেকে এসে বন্দুক দিয়ে গ্রেডকে গুলি করে মেরে ফেলে। এরপর রনি গাছের নিচে বসে একটি সিগারেট ধরায়। আর তখনই সেখানে সেই রহস্যময় মেয়েটি চলে আসে। রনি তখন মেয়েটিকে বলে, তুমি কি বসের কোনো মেসেজ পেয়েছিলে? মেয়েটি বলে, বস বলেছে তোমাদের এখানেই থাকতে হবে। রনি বলে, সবাই তো মারা গিয়েছে। মেয়েটি বলে, আমি জানি, কিন্তু তবুও তোমাদের এখানেই থাকতে হবে। আর এখন এটাই তোমাদের নিয়তি। আর এখানেই আসে মুভির আসল টুইস্ট। এরপর আমাদের অতীতের সেই অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখানো হয়। আসলে ওই রাতে যে ব্যক্তিটির ওপর দিয়ে তারা গাড়ি উঠিয়ে দিয়েছিল সে আর কেউ নয়, এই মেয়েটিই ছিল। আর সেই অ্যাক্সিডেন্টে তাদেরও সবার মৃত্যু হয়ে গিয়েছিল। এমনকি নাম্বারও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে মারা যায়। আর তারা সেখান থেকে সোজা চলে আসে দুনিয়ার এই নরক আউটহাউসে। আউটহাউসটি আসলে এক ধরনের নরক, যেখানে তারা তাদের কৃতকর্মের পর এখানে এসে আটকা পড়েছে। আর সি মেয়েটি তাদের দূত হিসাবে আসে, যে তাদের সত্যের মুখোমুখি করায়। এখানে তারা প্রতিনিয়ত নরক যন্ত্রণা ভোগ করবে, একে অপরকে মারবে কিন্তু মরবে না। কথায় আছে না, কিছু পাপের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হয়। আর এজন্য হয়তো তারা দুনিয়ার এই নরকে রয়েছে। তাই তো মুভিতে বারবার বলা হয়েছে, নরক খালি কারণ আমরা এখানে, অল দ্য ডেভিলস আর হেয়ার। তো বন্ধুরা, লাস্টের টুইস্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে।